স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রতিদিনই বেশ প্রাণবন্ত আলোচনা হচ্ছে। বিশেষ করে জুলাই সনদ নিয়েই বিতর্ক হচ্ছে বেশি। ইতিমধ্যে মুলতবি প্রস্তাবেও আলোচনা হয়েছে। এছাড়া প্রসঙ্গক্রমে এসেছে অন্যান্য বিষয়ও। এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। সংসদ নিয়েই বলছিলাম যে সংসদ বেশ প্রাণবন্ত আলোচনা হচ্ছে শুরু থেকেই। আজকেও সংসদে আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে এবং এই অধ্যাদেশগুলো, অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো, এগুলো কিছু কিছু করে পাশও হচ্ছে, বিতর্কও হচ্ছে। এ প্রসঙ্গে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংবিধানের সংস্কার হয় না, সংশোধনী হয়, পরিবর্তন হয়, রহিতকরণ হয়। কিন্তু 11 দল তো চাচ্ছে সংস্কার। আসলে সরকারি দলের সাথে 11 দলের বিরোধটা আপাত দৃষ্টিতে সংস্কার এবং সংশোধনী, এর বাইরেও কি কিছু আছে? এই যে একটু খোলাসা করবেন কি যে সংশোধনী আর এই সংস্কার কোথায় আটকে যাচ্ছে সরকারি দলের সাথে? ধন্যবাদ তোফায়েল আপনাকে। আমাদের দুর্ভাগ্য যে এই আলোচনাগুলো এখনো কন্টিনিউ করছে। এগুলো কিন্তু আমরা আমাদের যে ঐকমত্য কমিশন ছিল সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আপনি দেখবেন নতুন কোনো আলোচনা নাই, সেই পুরনো আলোচনাগুলোই আবার নতুন করে হচ্ছে। এই যে সংস্কার হবে না পুনর্লিখন হবে না সংবিধান নতুন করে তৈরি করা হবে, এই বিষয়গুলো আমরা কখন থেকে শুনতে পাচ্ছি। আজকে আমি খুবই ব্যথিত হয়েছি আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা শুনে, অথচ বিএনপির 31 দফার প্রথমেই আপনি দেখবেন সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। এই যে আমরা তো এই আলোচনাগুলো করছি এখন, কিন্তু বিএনপির 31 দফা তো হয়েছে গণ অভ্যুত্থানেরও আগে, অনেক আগে। তাহলে সেখানে ওনারা কিন্তু সংবিধান সংস্কারের মৌলিক কথা বলে। সংস্কার মানে কি, আর সংশোধন কি, আর সংবিধান পুনর্লিখন কি, এগুলো নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি আলোচনা হয়েছে। আপনার মনে থাকার কথা যে ডক্টর আলী রিয়াজ কিন্তু সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন। পরে এই আলোচনাটার একটা প্রেক্ষাপট ধরেই আমরা সংবিধান সংস্কারের কথাটা সেট হয়েছি। তাহলে সংস্কার কমিশন কেন করা হলো? সংবিধান সংস্কার কমিশন, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন করা হলো, এতগুলো কমিশন করা হলো, সেখানে তো বিএনপি পার্টিসিপেট করেছে। আমার অবাক লাগছে, আমি সালাউদ্দিন ভাইকে তো বহুবার দেখেছি এই বড় বড় ফাইল নিয়ে, এবং ওনার সাথে আজকে যিনি উপদেষ্টা আছেন ইসমাইল জবিউল্লাহ সাহেব, ওনাদেরকে তো আমরা সংস্কার কমিশনে রেগুলার আসা যাওয়া করতে দেখেছি। তাহলে তখন কি ওনার কাছে এই উপলব্ধিটা হয় নাই যে সংস্কার হবে না সংশোধন হবে? দেখেন, কি করা যাবে কি করা যাবে না সব সমাধান, সব উত্তর কে দিবে? উত্তর তো দেবে জনগণ। আর জনগণের কাছে আমরাই উপস্থাপন করেছি সংস্কারের কথাটা। আপনি দেখেন আমাদের যে গণভোটের যে ব্যালটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সংবিধান সংস্কারের কথা। তাহলে জনগণ তো ওই ব্যালটের উপরে ভোট দিয়েছে। এখন এই যে অহেতুক সংশোধন হবে না পুনর্লিখন সংশোধনী হবে, এই আলোচনাটা অন্তত বিএনপির পক্ষ থেকে যখন উঠে তখন কিন্তু একটা ভুল বার্তা যায়। দেখেন, বিএনপি কিছু কথা বলছে, যেমন প্রথম বলছে যে ওনারা জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওনারা বাস্তবায়ন করবেন, বলেছেন না? এখনো বলছেন ওনারা। তাহলে আপনি দেখেন, তাহলে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন বলছেন। আবার যখন আপনি বলেন যে এটা সংশোধন হবে না সংস্কার হবে, তাহলে জুলাই সনদেই তো সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। তাহলে আপনার এই কথা আর এই কথার সাথে মানুষ পার্থক্য খুঁজে পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, গণভোট নিয়ে তারা যে সমস্ত প্রশ্নগুলো তুলেছেন, রাষ্ট্রপতির আদেশ নিয়ে যে সমস্ত প্রশ্ন তুলেছেন। এখন আমি যদি বলি যে আপনার স্টুডিওটা খুব সুন্দর, এটা বললাম, আবার আমি বললাম যে আপনার স্টুডিওতে তো বসা যায় না, দাঁড়ানো যায় না, চলা যায় না, তাহলে আসল কথাটা কি হলো? মানুষ কি বার্তাটা পেল? আপনি বলছেন জুলাই সনদের প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা কিছু আপনি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, আবার আপনি প্রশ্নগুলো তুলছেন। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেন আমরা আগেও শঙ্কা করেছিলাম, আগেও আমরা দেখেছি যে বিএনপি সংস্কারের কথা বলে 31 দফায় যদি আপনি প্রত্যেক ধারা ধারা করে দেখবেন বিএনপির এখনকার যে কার্যক্রম সেখানে কিন্তু 31 দফার প্রচুর লঙ্ঘন আছে। যেমন আজকে আপনি দেখবেন সবচেয়ে আলোচিত যে আলোচনাটা গতকালকে হয়েছে সেটা হচ্ছে যে এই 11টা অধ্যাদেশ, যে বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে বা যে অধ্যাদেশগুলোকে আইন হিসেবে গ্রহণ করে নাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে বহিষ্কার করা বা তাদেরকে বরখাস্ত করার বিষয়টা। এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে করেছিল, যেহেতু অনেক স্থানীয় প্রতিনিধিরা পালিয়ে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তখন কোনো ধরনের ইনকোয়ারি ছাড়া তাদেরকে বাতিল করার জন্য একটা অধ্যাদেশ তারা করেছিলেন।
এখন তো এটা আর কার্যকর নাই। এখন যেটা আমাদের ছিল যে কোনো কজ ছাড়া, আইনি ভিত্তি ছাড়া আপনি একজন নির্বাচিত প্রতিনিধিদেরকে আপনি বাতিল করতে পারেন না। এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা ছিল যে তারা কোনো ধরনের প্রশাসক নিয়োগ দেবেন না, কিন্তু এখন সেই পথে তারা যাচ্ছেন। সেই জন্য আমি যেটা বলছি যে তারা মুখে যদিও বলছেন যে তারা মানে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা বাস্তবায়ন না করার দিকে আস্তে 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 ইনডিরেক্টলি হাঁটছেন। ধন্যবাদ। হ্যাঁ, মঞ্জুবুর রহমান মঞ্জু, হাবিবুর রহমান হবে, আপনি একটু মানে মানে যেই উত্তরটা আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে নিলাম, আজকেও যেটা বলছিলাম যে ইস্টার সানডে প্রোগ্রামেও মির্জা ফখরুল বলেছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরেই পালন করবো, এভাবেই বলেছেন তিনি। আসলে বিরোধটা হচ্ছে কোথায়? মানে সবাই তো চাচ্ছে, প্রক্রিয়াটা নিয়ে সমস্যা, প্রক্রিয়াতেই কি ইস্যু, না আসলে নির্বাচনে জয়ের পরে বিএনপি ভিন্ন কিছু ভাবছে আসলে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয় এবিবাড়ি চ্যানেল মজিউর রহমান মঞ্জু ভাইকে আমার শুভেচ্ছা। আমি একটা কথা বলতে চাই, যখন এই দেশের মানুষ আওয়ামী লীগের ক্ষমতা কবে শেষ হবে, কত বছর পরে শেষ হবে, এ চিন্তাও কেউ করতে পারেনি। বিএনপি কিন্তু সেই সময় 31 দফা 31 দফা দিয়েছিল। তো সেখান থেকে বিএনপি সরে এসেছে। তার ভিতরে প্রধানতম আমি যেটা মনে করি যে সব বাদ দেন, একটা জায়গায় যদি স্থির করে দেয় যে 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, এইটা যদি ঠিক রাখে, আর কি ঠিক রাখলো না রাখলো কথার দ্বারা বলতেছে, তাতে কিছু আসে যায় না। প্রথম কথা এই জন্য ওটা নিশ্চিত করলে জবাবদিহিতা নিশ্চিত হবে। আমি বলি এইটা যদি ঠিক থাকে তাহলে বিএনপি এই যে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে যে কথাটা মহসিব বলেছেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ 5 বছর পর জনগণের কাছ থেকে যাওয়া লাগবে। বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, বিএনপি কথা রাখবে না, বিএনপি এটা করবে সেটা করবে, তারেক রহমান এই করছে, তারেক রহমান ওই করেছে, ম্যাডাম খালেদা এই করেছে, জিয়া, এত অপপ্রচার, অপবাদিতার শেষ ছিল না। তারপরেও কিন্তু দিন শেষে এই দেশের মানুষ কিন্তু বিএনপির প্রতি আস্থা রেখেছে। কারণ আজকে বিএনপির বাইরে যারা 78টা আসন নিয়ে যারা বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এরা এদেশের রাজনীতিতে কোনো অবদান নেই, স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই। হ্যাঁ, জুলাই আন্দোলনের সময় গোপনে যেমন মঞ্জুহারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা কিন্তু গোপনে, ছাত্র শিবির তাদের কোনো কমিটি ছিল না, গোপনে তারা এটা দিয়েছে। দিয়েছে এখন তারা সবগুলোকে, এবং এখনও ছবিগুলো পাওয়া যায়, সাদিক কায়েমটা দাবি করে তারা ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়েছে, ছাত্রলীগের স্লোগান দিয়েছে, হেলমেট পরে আপনার পিটিএসে আপনার নিরাপদ সড়ক আন্দোলনের সময় বিভিন্ন জায়গায়। এই যে তাদের এই যে জিনিসগুলি আর কি, এখন বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে যে 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। এইটা যদি বাস্তব, এটা সব ঠিক থাকলে বিএনপিতে এই দেশের মানুষের স্বার্থে যা যা করার দরকার সেই কাজগুলো করতে হবে। দেখেন, বিএনপি কিন্তু কথা আগে দেয়নি। কোনটা দেয়নি? বিএনপি কিন্তু বলেনি যে আমরা নির্বাচনে গেলে আমরা সরকার প্লট নেব না, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। আচ্ছা, তারা এগুলো করলো। বিএনপি প্রধানমন্ত্রী প্রায় 15-18টা গাড়ি ব্যবহার করতো, তাকে পাহারা দেওয়ার জন্য প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হতো। এটাকে বিভিন্ন ঘোষণা দিয়েছিল না, সরাসরি উনি সাধারণ পাবলিকের মতো উনি কিন্তু 9টা 4টা অফিস করতেছে, 5টা অফিস করে আবার উনি পার্লামেন্টে যাচ্ছেন, সিগন্যালে পড়ে আসেন। এই যে এগুলো তো ঘোষণা ছিল না। এই যে আপনার ফ্যামিলি কার্ড ওয়াদা করার হাতের কালি মুছে যাওয়ার আগে কিন্তু বাস্তবায়ন শুরু করলো। তারপরে আপনার কৃষি কার্ড, তারপরে আপনার হেলথ কার্ড, এগুলো সব দেওয়ার জন্য তার পক্ষে সরকার থাকলে তো এগুলো করা যায় না। এত মানে হওয়ার আগেই তারপরে আপনার 10,000 টাকা পর্যন্ত এদের সবচেয়ে বড় সমস্যা আমাদের কৃষকদের, যেটা 10,000 টাকা কৃষি মাফ করে দিয়েছেন, সুদ টুদ সব সহ, এগুলো বিশাল না। এখন জুলাই সনদ পার্লামেন্ট যেতে হয়েছে, পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে আস্তে 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 সবগুলোই সমস্যার সমাধান হবে, এটা আমরা আশা করি। কারণ এই দেশের মানুষ বিএনপির উপরে তো আস্থা রাখছে। বিরোধী দল আস্থা রাখতে পারছে না, বিরোধী দল মানুষ কোথায় আস্থা রাখে সেটা দেখতে হবে। এই বিরোধী দল আস্থা রাখার কথা না তো, এই বিরোধী দল আস্থা রাখতো কখন?
বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি স্বতন্ত্র প্রার্থী না হতো তাহলে এই বিরোধী রাস্তায় একজন 20-22টা সিট পেত। এই বেঈমানদের কারণে কিন্তু আসন সংখ্যা বিএনপি মাত্র 212টা এসে ঠেকেছে, বিএনপির সিটে 250-এর উপরে। আজকে এই বিশ্বাসঘাতকদেরকে যেমন দলে না নেওয়ার ব্যাপারে আমাদের বক্তব্য থাকবে, এর পরে তো বিএনপি 2 মেজরিটি পেয়েছে। আর জনগণের আস্থা আজকে দেখেন, এই যে আপনার একটা 47 দিন, আজকে 48 দিন পড়লো। আজকে 48 সরকার গঠনের 10 দিনের মাথায়, 11 দিনের মাথায় ইরানের যুদ্ধ লেগেছে। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না হতেন, তেলের দাম 20 টাকা বাড়িয়ে দিত। তেলের দাম হয়তো বাড়ানো হতেও পারে না, এপ্রিলে বলেছে, আজকে পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত হয়তো বাড়ায়নি, এপ্রিল বাড়ায়নি। এখন এমনও তো হতে পারে 5 টাকা কমাতে দিতে পারে। কেন দিতে পারে আমি বলি, এটা নিয়ে আলোচনা বিরতির পরে সে করি। আচ্ছা, দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আবার আলোচনায় ফিরে এলাম। জনাব মুজিবুর রহমান মঞ্জু, বিএনপি আসা উচিত ছিল না, ওখান থেকে সরে গেলেন। জ্বালানি নিয়ে যে আলোচনা, জ্বালানি আলোচনা আমরা আসছি, আমি জ্বালানি আলোচনা, তার আগে আমাদের সংবিধান নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে, আমরা জ্বালানি নিয়েও আলোচনা করব। বিএনপির মানে সংবিধান নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে, মানে বিএনপির যে অবস্থান, সেখানে একটা ইস্যু প্রায় বলা হয় যে একসময় কিন্তু খালেদা জিয়া বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা। আজকেও ইস্যুটি এসছে আলোচনায় যে যে সংবিধান খালেদা নিজেই ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, আজকে এই সংবিধানের জন্য এত দরদ কেন বিএনপি দেখাচ্ছে। তার একটা ব্যাখ্যা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। তিনি বলেছেন যে পঞ্চদশ সংশোধনীতে সংশোধনীর বিরোধিতা করতে গিয়ে মেটাফোর বা রূপক অর্থে আসলে বিএনপি এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে, কিন্তু এই সংবিধান বা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান হয়েছে, সে সংবিধানটা যথাযথ, বা এই সংবিধানের ভিত্তিতেই দেশ পরিচালনা হবে, যা সংশোধন প্রয়োজন হবে তা বিএনপি করবে। আপনার কাছে এই ব্যাখ্যা কি মনে হয়? দেখেন, সংবিধান ছুঁড়ে ফেলবো, প্রধানমন্ত্রীর গদিতে আগুন জ্বালাই দিব, আমরা বলি না প্রধানমন্ত্রীর গদিতে আগুন জ্বালাও একসাথে, এগুলো তো সবই রূপক কথাই হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আপনি দেখবেন বিএনপির এই যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য পাবেন, এই যে জোনায়েদ সাকির বক্তব্য পাবেন, তারপরে ওই যে সেদিন দেখলাম সংসদে খুব কথা বলছেন আন্দালিব রহমান পার্থ, ওনাদের সবারই আগের বক্তব্য আছে। ওনারা সবাই বলেছেন যে এই সংবিধান, এটা আওয়ামী সংবিধান, এটাকে বারবার কাটাছাড়া করা হয়েছে এবং এটা একটা স্বৈরাচারের মানে শাসন ব্যবস্থার দলিল। আমাদের 72-এর যে সংবিধান, দেখেন আমি বারবার যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আমরা যে বিতর্কগুলো তুলি, এই বিতর্ক তুললে তো 72-এর সংবিধানকেই আপনি বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবেন না। কারণ 72-এর সংবিধানটা তৈরি করেছে কারা? তাদেরকে এই এখতিয়ারটা কে দিল? 72-এর সংবিধান তৈরি করেছে তারা যারা 70 সালের নির্বাচনে পাকিস্তান সংসদে, পাকিস্তান রাষ্ট্রের অধীনে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাদেরকে তো জনগণ বাংলাদেশের সংবিধান রচনার জন্য ম্যান্ডেট দেয় নাই। তাহলে আমরা তো কোনো না কোনোভাবে একটা কম্প্রোমাইজ থিওরির মধ্য দিয়েই তো কিন্তু আমাদের রাষ্ট্রটা এগিয়ে এসেছে। আপনি যখনই বিতর্কগুলো তুলবেন, তখন কিন্তু আপনার জন্ম থেকেই বিতর্কটা কিন্তু চলে আসবে আস্তে আস্তে। সেই জন্য আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে সংবিধান, আপনারা যখন এই সাংবিধানিক কথা বলে শেখ হাসিনা যখন আমাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, ভুয়া নির্বাচন দিয়েছে আমাদের উপর চাপিয়ে, তখন আমরা সবাই বলেছিলাম যে এই সংবিধান সুযোগ পেলে আমরা সবাই এটাকে সংস্কার করব। আপনি যে প্রথমে প্রশ্নটা তুললেন যে সংস্কারের কথাটা কেন আসলো, দেখেন বিএনপির 31 দফাতেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে, যেটা আমাদের সংবিধানের মৌল নীতিকে কি করে দেবে, পরিবর্তন করে দেবে। এর আগে বিএনপি যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে এটাকে একটা সংসদীয় গণতন্ত্র উপস্থাপনের জন্য কিন্তু গণভোট লেগেছিল, সংবিধানের যেহেতু মৌলিক চরিত্র পরিবর্তন হবে। এই বিএনপির আমলে 3টা গণভোট হয়েছে, এবারটা যদি বিএনপির আমল না ধরি আমরা, বাকি আগে 2টা। ক্ষমতায় আসলে আপনি যদি আপনার অতীতকে পাল্টে ফেলেন, অতীতের রেটরিক, অতীতের ভোকাবুলারি, অতীতের যে ক্লেইমটা, সেটাকে যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু মানুষ আপনাকে প্রশ্ন করবেই। সুতরাং আমার এই কথা অত্যন্ত স্পষ্ট। বেগম জিয়ার রূপক অর্থে বলেন, অন্যান্যরা কী অর্থে বলেছেন, এখন আপনি সেটাকে না বলে আসেন সংবিধান সংস্কারের কথা বিএনপি বলেছে, বিএনপি সংস্কার কমিশন করার কথা বলেছে। এর আগে যখন সংস্কার কমিশন হয়েছে, বিএনপি সেখানে পুরো সংবিধান পরিবর্তনের প্রস্তাবগুলো পর্যন্ত দিয়েছে। এবং আজকে যে আমরা জুলাই সনদে বলছি যে 80টা 84টা ধারার মধ্যে, সেখানে আমরা মাত্র 20-25টার ভেতরে আমাদের নোট অফ ডিসেন্ট, বাকিগুলোর সাথে তো আমরা একমত হয়েছি। সুতরাং
এই বিতর্কগুলো, এই কথাগুলো তুললে যেটা দাঁড়াচ্ছে, আমি আবারও বলছি যে বিএনপির অতীতে যেভাবে হয়েছে, শেখ হাসিনা যেরকম দেখেছেন না, 10 টাকা সেরের চালের কথা বলেছে, কিন্তু আমাদেরকে 60-80 টাকা করে চাল খাইয়েছে। বিএনপিও আজকে যখন এই পরিবর্তনগুলোর ব্যাপারে নেতিবাচক কথা বলছে আমরা রূপ করতে বলেছি, আগের কথাগুলোকে ভুলে যাচ্ছে, সংস্কার না সংশোধন, এ ধরনের কথার মাস প্যাঁচ যখন দিচ্ছে, তখন মানুষ মনে করছে যে আসলেই তো ঠিক, বিএনপি যে ক্ষমতায় গেলে তার এই প্রতিশ্রুতির কথা ভুলে যাবে, সেটাই তো মনে হচ্ছে। আপনি হয়তো এখন সামনে আনবেন কৃষক কার্ডের কথা, আপনি হয়তো বলছেন যে আমি এই তো প্রতিশ্রুতি রক্ষা করছি। আপনি প্রতিশ্রুতি রক্ষা করছেন, যেটা আপনি সুবিধা পাবেন সেটাতে, যেটা আপনার ক্ষমতাকে ভারসাম্য করবে, যেটা আপনার একনায়কতন্ত্রকে, আমরা তো বলেছি একনায়কতান্ত্রিকতা থেকে, দেখেন এটা কিন্তু বিএনপির জন্য ভালো। এই একনায়কতান্ত্রিক জায়গায় গেলে, যেটা একটু আগে হাবিব ভাই বললেন যে ওনারা আরও বেশি সিট পেতেন, আরও বেশি সিট পাওয়া মানে কি, আরও বেশি সিট তো বিএনপি অতীতেও পেয়েছে, কিন্তু সরকার তো টিকে নাই। আপনার যেই 15 ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপি তো আপনার 270-80 সিট পেয়ে গেছে, কিন্তু সেই সরকার তো টিকে নাই ভাই। আপনি একক সংখ্যাগরিষ্ঠতা, একক ক্ষমতা মানুষকে নত করে, মানুষকে যদি একটু মানে আর একটু সহনশীল করে, তাহলে একক ক্ষমতা ভালো। কিন্তু একক ক্ষমতা যখন আপনাকে দুর্বিনীত করবে, আপনি সবকিছু ছুঁড়ে ফেলে দিবেন, তখন কিন্তু এই ক্ষমতা আপনার জন্য সাপে, মানে আপনার জন্য বিপদ ডেকে আনবে। ধন্যবাদ মঞ্জু ভাই। জনাব হাবিব, আপনি মানে 90-এর গণঅভ্যুত্থানেও মানে খুবই সামনের সারিতে ছিলেন, আবার 24-এর গণঅভ্যুত্থানেও আপনি ভূমিকা রেখেছেন। 90-এর গণঅভ্যুত্থানের পরে অনেকেই বলেন যে মানুষ আশাহত হয়েছে, 3 দলের রূপরেখা বাস্তবায়ন হয়নি, যে বাংলাদেশ চেয়েছিল সে বাংলাদেশ হয়নি। 24-এর গণঅভ্যুত্থান আমরা এখন যাচ্ছে মাত্র 47 দিন, 48 দিন বয়স হয়েছে সরকারের। এখনও বিতর্ক হয় অভ্যুত্থান না বিপ্লব, আজকেও এনে কথা হয়েছে। আপনার কি মনে হয় যে আপনি 2টা অভ্যুত্থানই সামনে থেকে দেখেছেন, এবার মানুষ ভিন্ন অভিজ্ঞতা পাবে, মানুষ আর বলবে না যে মানুষের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা চুরি বা মানে মানুষের বাস্তবায়ন হয়নি? এখানে খুব পরিষ্কার করে আমি বলতে চাই, 90-এর বাজেটটা আপনি দেখেন, সর্বশেষ বাজেট কত পার্সেন্ট বাজেট বিদেশ নির্ভর ছিল, আর ম্যাডাম খালেদা যখন ক্ষমতা হস্তান্তর করেন তখন কত পার্সেন্ট দেশীয় উৎস থেকে বাজেটে ঘোষণা করে? 53%। এই পরিবর্তন না হলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে, 90 থেকে এসে এটা হতো না। চাকরির বয়স 27 থেকে 30 বছর করা হয়েছিল। ম্যাডাম খালেদা নির্বাচনী ইশতেহারে একবারও বলেননি যে আমি ক্ষমতা গেলে 5,000 টাকা কিনে সুদ মাফ করবো, 10,000 টাকা কিনে সুদ মাফ করবো, কিন্তু উনি করেছেন। এখন মঞ্জু ভাই যে কথা বললেন যে বেশি আসন পেয়েও বেশি স্বৈরাচারী হয়ে যায়, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা যদি আমি বলি, সেটা যখন মাগুরা নির্বাচনকে কেন্দ্র করে যখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে সবাই এক জায়গায় পদত্যাগ করলেন, 1 বছর বেশি সময় থাকা সত্ত্বেও, তখন তো উপনির্বাচনে করলেন না। তার কি উপায় ছিল? একটা নির্বাচন করেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান কিন্তু সংবিধানে সংযোজন করেছিলেন সংসদের প্রথম অধিবেশনে। সেই আন্দোলনে আমি প্রথম সারিতে ছিলাম। আমি তো আওয়ামী স্বেচ্ছাসেবীদের অ্যাক্টিং কনভেনর ছিলাম, মকবুল হোসেন কনভেনর ছিল জেলে যাওয়ার কারণে, এবং 30শে মার্চ আমি সভাপতিত্ব করছি, শুরুটাও করেছিলাম আমি। তো সেখানে তো ম্যাডাম খালেদা যে ইচ্ছা করলে আরও 2-3 মাস চালাতে পারতেন, কিন্তু উনি যে বলেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করবেন, অর্থাৎ ওই নির্বাচনটাকে তো স্যালুট জানাতে ম্যাডাম খালেদা স্মরণীয় হয়ে থাকবেন। অদূর ভবিষ্যতে মানুষ বলবে যে হ্যাঁ, এই পৃথিবীতে একটা মাত্র নির্বাচন হয়েছিল 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, শুধুমাত্র একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান বিল পাশ করার জন্য, এবং তাই করেছিলেন। এখন আপনি আসেন যে বিএনপি তার জায়গা থেকে সরে যাচ্ছে, যে কথাটা আসছে, আমি বলি আওয়ামী লীগ এত পিছনে চলে গেল কেন? একদিকে তারা ভোট দেয়নি, ভোটের দিকটা খেয়ে নিয়েছিল, আরেকদিকে তারা দুঃশাসন চালিয়েছিল, একদিকে খুন খুম এবং অর্থনৈতিক অবস্থা। অর্থনীতি যদি সচল থাকতো, অর্থনীতি মানুষের যদি দুর্বল ঊর্ধ্বগতি বা মানুষের নাগালের বাইরে না যেত, তাহলে আমরা যখন আমরা 90 সালে আন্দোলন করেছিলাম, তখন কিন্তু আমরা 9 বছর আন্দোলন করেছিলাম কিসের জন্য? একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসার জন্য। এরশাদ জোর করে ক্ষমতা দখল করেছিল, তার হাত থেকে দেশটাকে রক্ষা করে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য। এটা ছিল আমাদের মূল আন্দোলন। 9 বছর আন্দোলন করেছি। আন্দোলনের বাকি আমি নিজে মনে কয়েক বছর হাসপাতালে থাকছি, বিভিন্ন সময়, কোনোবার 3 মাস 1 মাস এই করতে করতে অনেকেই আমরা আহত হয়েছেন। নাজুল হক প্রধান থেকে শুরু করে এমন কোনো আমরা সাধারণ ছিলাম না এর সাথে মায়ের আমরা খাইনি। তারপরে যে জিনিসটা বলবো, যে এখন যে জায়গাটা আমরা এসে পৌঁছেছি, আওয়ামী লীগ যদি তার শাসনটা দুঃশাসনও করতো, দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি না হতো, ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো,
তাহলে এই যে 2024 সালে গিয়ে যখন আন্দোলনটা হতো আপামর জনসাধারণ মাঠে নামতো না, তারা আছে ভালো আছে, থাকছে খাচ্ছে আছে। আমাদের হলো যে আমরা দেশকে সুশাসন দিতে চাই, আমরা ওইগুলি বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি এখন মানুষের যে প্রয়োজনটা, আপনারা খুবই স্বাভাবিক, আমি যে কথা জ্বালানি তেলের কথা বলতেছিলাম ওইটি শেষ করি। এখন আমি সরকারকে বলবো যে যুদ্ধ বেঁধে গেল, ইরান আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা, তেলের দাম, তেলের সংকট হতে পারে, তারপরেও দাম 2 টাকা করে কমেছে। এবং আমি আমার এলাকার খাইরুল ফিলিং স্টেশন আছে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আগে যে তেল পেতে আমি তা পাবো, এখন তাদের বেশি পাই। তো কেন এই ভিড়? এই ভিড় আমাদের মানসিকতা। মোটরসাইকেল নিয়ে লাইন ধরে 1 কিলোমিটার কী করে ওই তেল নিয়ে আসে, নিয়ে আগে 100 টাকা তেল কিনতেন, 1000 টাকা তেল কিনে ওই বাইরে দেওয়া খুচরা দোকানের কাছে বিক্রি করে 2 টাকা করে, ওরা আবার 300 কারসাজির কারণে। এবং এই যে বিভিন্ন জায়গায় তেল ধরা পড়তেছে না, ডিজেল এটা জামাতের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকেরা ক্রাইসিস সৃষ্টি করতে 74 সালের মধ্যে করে বিএনপিকে বিকেতে ফেলতেছে। এখন আপনার দেশ সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। কারণ আজ যদি ইরান যদি আক্রান্ত না হতো, তাহলে মিডল ইস্টে আমার কয়েক লক্ষ, অন্তত 50,000 লোক চলে যেত। আজকে কোনো লোক ফেরত আসতেছে। তো এই মতো অবস্থায় আমাদের সবই আমরা বাস্তবায়ন করে ধীরে ধীরে এখনই করতে হবে। এইটা নিয়ে বিএনপি সরে গেল, চলে গেল এমন না। আমি জনগণের পাশে দাঁড়াচ্ছি কিনা প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা তো শুরু তো করেছি, এটা সাহসের ব্যাপার। অবশ্যই সাহসের ব্যাপার না, তারেক রহমানের উপরে দেশের মানুষের আস্থা আছে বলেই এত অপচার সত্ত্বেও মানুষ কিন্তু ভোট দিয়েছে। আমি আশা করি তারেক রহমান আওয়ামী লীগের মতো এই কাজটা, আওয়ামী লীগ ধরেন আমরা বলতাম যে 2024 সালে যদি নির্বাচনটা হতো, বিএনপি অংশগ্রহণ করতে পারে, আমরা 250 সিট পেতাম। কিন্তু আওয়ামী লীগ সাহস পেল না নির্বাচন দিতে। বিএনপি কিন্তু সাহস করে নির্বাচন, 2বারই নির্বাচন কিন্তু দিয়েছে। এবং তারেক রহমান, আমি আশা করি অবশ্যই উনি যেভাবে উনি রাজনীতি করার চেষ্টা করছেন, এত সবাইকে নিয়েই করতে চাচ্ছেন, কিন্তু এখন সবাই যদি দুর্বলতাকে যদি ওনার সবাইকে নিয়ে করাটাকে দুর্বল ভাবে, এখন দেশের মানুষ এখনই জ্বালাও পোড়াও এর ভেতরে তো হতে পারে। ধন্যবাদ। আমাদের সহনশীল হওয়া দরকার। অবশ্যই আমরা জুলাই আন্দোলনের আমাদের যে প্রত্যাশা পূরণ করবো। ধন্যবাদ। দর্শক, আর একটা বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। বিরতি যাওয়ার আগে যেটা বলছিলাম যে জ্বালানি তেলের কারণে সরকারের নানা জ্বালানি সংকট কাটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। আজকে অর্থমন্ত্রী বলেছেন যে ভর্তুকি দিতে গিয়ে চাপ পড়ছে। উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে জ্বালানির দাম বাড়তে পারে, এপ্রিলে হয়তো বাড়বে না, কিন্তু বাড়বে এবং এর প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যে। সরকার দেশের জনগণ ইনফ্লেশনের কারণে যে এমনিতেই চাপে আছে, আপনার কি মনে হয় যে জ্বালানির এই মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের যে দাম বাড়বে সেই চাপ নিতে পারবে? সরকারকে অন্য কোনোভাবে কিছু করার সুযোগ আছে কিনা? কি যে সরকার গঠনের 10-11 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, এখন তো বাড়ায় কমাইছে। আমি সরকার বলে আরো 5 টাকা কমাই দিই, আরো কমবে। চাপ সামলাবে কেন বলছে? এই যে মজুদদার এরা যে জমা করতেছে, দাম বাড়বে বলে কিন্তু এই মোটরসাইকেলওয়ালারা, এই যে প্রাইভেট কার, মাইক্রো, হাইস বলেন, যাই বলেন আর কি, আমাদের একটা নৈতিকতার একটা বিশাল এখানে অবক্ষয় ঘটেছে। আমি নিজের চোখেতে দেখলাম। তো এই যে আমি বললাম না খাইরুল ফিলিং স্টেশন, ও বললাম যে আগে সে তেল বেশি পায়, কিন্তু ওই যে এসে গিয়ে আবার আসে নিতে। তো এই জন্য বলছি যে আজকে যদি এই অবস্থা সৃষ্টি না হতো, তারেক রহমান যে প্ল্যানটা করেছিলেন, যেমন বিদেশের মানুষ পাঠানোর ক্ষেত্রে উনি ট্রেনিং দিয়ে উনি দক্ষ শ্রমিক পাঠানোর জন্য চিন্তা করেছিলেন। এবং এখন তো সব মানুষের সাথে যে গেল, দেখেন 1.5 লাখ 2 লাখ লাগার কথা 5 লাখ 7 লাখ টাকা নিয়ে পাঠাই দিল, তারপর ফেরত আসলো, লোক যার লোক লাগবে তার চেয়ে বেশি। উনি কিন্তু সুন্দরভাবে একটা সিস্টেমে ট্রেনিং দিয়ে, এখানে ধরেন একজনের 2 লাখ টাকা লাগবে, সে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ সরকারের পক্ষ থেকে দিয়ে পর ওর বেতন থেকে কেটে নেবে। এই যদি হতো তাহলে আমার মালয়েশিয়াতে লোক পাঠাতে পারলে, মিডল ইস্টের লোক পাঠাতে পারলে, তারপর বিভিন্ন জায়গায় যার উন্মোচন হচ্ছে, তারপর গার্মেন্ট অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো ওনার প্ল্যান ছিল এবং সঠিক মতো এগোতে পারতেন। এই অবস্থায় কারোর পক্ষে সময়, এখন ধরেন যদি অন্য দল ক্ষমতা থাকতো তাহলে কী করতো? তারা একই চাপ নিতে হতো। এই জন্য আমি বলছি যে 1 মাসের, এখন তার থেকে 5 তারিখ। আচ্ছা, আপনার তো 1 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে তো আপনার যুদ্ধ তো যে কোনো একটা সমাপ্তি থেকে হয়েছে, আসতে পারে, তখন হয়তো আপনার প্রয়োজন পড়বে না। ধন্যবাদ হাবিবুর রহমান। মঞ্জু ভাই, সরকার যেভাবে মোকাবেলা করছে এই জ্বালানি সংকট, এর সাথে যেহেতু যদি দাম বাড়ে বা পরিস্থিতি আরো খারাপ হয়, আপনার কি মনে হয় যে সরকার যেভাবে পরিস্থিতি মোকাবেলা করছে সেটা ঠিক আছে, বা আরো কি করণীয় আছে? প্রথম কথা হচ্ছে জ্বালানি কি সংকট আছে?
সরকার তো বলছে কোনো সংকট নাই। সরকার বলছে সংকট নাই, সরকার কিন্তু তো তারপরে আমি সরকারের ভাষ্য যদি আমি দেখি, সরকার বলছে কোনো সংকট নাই, তাদের 2 মাসের তেল মানে মজুদ আছে এবং আরও জুন পর্যন্ত তারা তেল তাদের পারচেজের এর মধ্যে আছে, পাইপলাইনের মধ্যে আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হরমুজ প্রণালীতে আমাদের কোনো বাধা নাই, আমাদের তেল আসছে এবং সরকার আদার্স জায়গা থেকে, রাশিয়া থেকে, মানে আপনার ইন্ডিয়া থেকে নানাভাবে জ্বালানির বিষয়টার ব্যাপারে সরকার বলছে যে আমরা মানে আশ্বস্ত করেছি, কোনো অসুবিধা নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে প্যানিকটা যেটা এখন বলছে, যে প্যানিকটা তৈরি হলো কেন? প্যানিকটা তৈরি করেছে সরকার নিজেই। আচ্ছা, সরকার নিজেই বলছে সংকট নাই, পরে সরকার করলো কি একটা রেশনিং চালু করে দিল। আচ্ছা দেখেন, সারা পৃথিবীতে সবাই ব্যবস্থা নিচ্ছে, একটা যেহেতু আমাদের 95% আমাদেরকে আমদানি করতে হয়। ডিজেল, ফার্নেস অয়েল এবং আমাদের এলএনজি, এগুলো আমাদের নির্ভরশীল। আমরা সংকটটা তো আমাদের স্থায়ী, এটা তো যুদ্ধের কারণে হয়েছে বিষয়টা এমন না। আমাদের ডলার সংকটের কারণে আমরা অনেক সময় আমাদের বিদ্যুৎ বিল বাকি থাকে, টাকা দিতে পারি না, আমরা নানা ধরনের প্রবলেম তো আমরা এমনিতেই আছি। তো সরকার বলছে কোনো সংকট নাই, সরকার নিজেই একটা প্যানিক তৈরি করলো, সেখানে প্যানিক বাইং হচ্ছে। প্যানিক তৈরি করার পরে এখন দেখেন আমরা যেটা দেখি, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে হাবিব ভাই বললো যে জামাতের লোকেরা মজুদ করতেছে। তো জামাতের লোকেরা তো অনেক স্মার্ট আছে দেখা যাচ্ছে, কারণ আমরা দেখেছি যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, হয়তো শেখ হাসিনা বলতো যে যুদ্ধটা বিএনপি জামাতই বাজিয়েছে, ইরানের যুদ্ধটা। তো এই জন্য আমি যেটা বলছি যে বাস্তবতায় আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে তো লাভ নাই। আপনি নিজেই বলছেন সংকট নাই, আপনি নিজে এখন দেখছেন পেট্রোল পাম্প বন্ধ, আপনি নিজে দেখছেন হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার গাড়ির লাইন, অথচ আমাদের পেট্রোল এবং আমাদের যেই অকটেন সেটা তো আমাদের এখানকারই উৎপাদন হয়। যাই হোক, আমার কাছে মনে হয় সরকারের মিসম্যানেজমেন্ট এখানে দায়ী। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, আজকে সংসদে মানে একটি অধ্যাদেশ পাশ হয়েছে, সেভাবে খুব আলোচনা হয়নি, কেননা মানে বিনা বিরোধিতাই এটা পাশ হয়েছে। সেটা হচ্ছে সরকারি চাকরিতে বয়সের প্রবেশসীমা। কিন্তু এর যদি আমরা পিছনে ইতিহাস দেখি, একটা স্ফুলিঙ্গর মতো কাজ করেছে, যেখান থেকে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত হলো। এখানে 32 বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এটা অন্তর্বর্তী সরকার যেভাবে করে গেছে, বিএনপি সরকার সেভাবেই পাশ করেছে। আপনার কি মনে হয় যে যেটা হয়েছে সেটা ঠিক আছে? কেননা অনেকে ছিল যে সরকারি চাকরিতে বয়সসীমাটা তুলেই দেওয়া হোক, 32 না করে, বা 35-এরও এখনো দাবি আছে। এটা কি মানে যথার্থ হয়েছে আপনি মনে করেন? কারণ এটার বেসিসে একটা সরকারই পড়ে গেছে, পরে এত বড় গণ আন্দোলন হয়েছে। না, এইটার কারণে সরকার পড়ে নাই। না, এই আন্দোলন পরে আরো বিস্তৃত হয়েছে সরকারের নিজের গর্তের কারণে। এই আন্দোলন থেকে উচ্চারিত হয়েছে। এই আন্দোলন ওইটা হলো তারা কোটা সংস্কার চেয়েছিল, সরকার টোটাল বাতিল করে দিয়েছিল। সেই সময় 7%, 5% রেখে যদি করে সংস্কার করে দিত, তাহলে এই আন্দোলনটা আসতো না। আর এটা যেটা হলো যে বিএনপি, আমরা তখন 90 আন্দোলন করেছি, পর 27 বছর 30 বছর আমরা করতে বলেছিলাম, বিএনপি এসে ম্যাডাম খালেদা তাই করেছিলেন। এখন আবার এই সরকার এসে 32 বছর করলো, 3 বছর বাড়িয়ে দিয়েছিল। এখন এসে এই সরকার হাত ধরে আর 2 বছর অন্তত, ওটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, 32 করেছে। যদি প্রয়োজন হয় আলোচনা সাপেক্ষে সামনের দিকে করতেও পারে, এটাকে তো একদিনই ধরার কোনো দরকার নেই। আরেকদিকে পক্ষান্তরে এটাও আবার ঠিক যে অনেকে তো যখন সেশন দর ছিল, তখন ধরেন এটা 35 বছর 40 বছর হলে কোনো ব্যাপার ছিল না। এখন সেশন দর কম হয়, আচ্ছা, যে কারণে এখন যত তাড়াতাড়ি ছেলেটা ঢুকে যেতে পারে। একজন ধরেন আপনার বিশেষ পরীক্ষা দেওয়ার কথা হচ্ছে 5-6টা তারা কিন্তু দিতে পারে। সেই কারণে তো এটা করেছে। তারপরে কোনোটা তো শেষ কথা বলতে কোনো কিছু নেই, এটা হতে পারে। এখন আমাদের কথা মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য আমার দেশের মানুষের সেবা দেওয়া। এখন একজন মনে করতেই পারে যে আমি অন্য বেসরকারি চাকরি কিছুদিন করলাম, করে সরকারি চাকরিতে গেলাম। অনেককে আমরা দেখেছি আগে যেত এই কারণে, তখন সরকারি বেতন ছিল বেসরকারি চেয়ে অনেক কম, খুব কম ছিল। বিগত সরকারের সময় সরকারি কর্মকর্তাদের খুশি রাখার জন্য একবার বেতন কিন্তু 50 ভাগের 100 ভাগের চেয়ে বেশি বাড়িয়ে দিয়েছিল। বৈষম্যতা সৃষ্টি করে দেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করে ফেলেছিল, মানে লাগামহীন দ্রব্যমূল্য উদ্যোগতি হয়ে গেল, ক্রাইসিস সৃষ্টি হলো। আমরা সেভাবে আগাতে চাই না। এখন এই জন্য সরকার ধীরে সুস্থে সব কিছু করা। বেতন যেমন এখন সরকারি কর্মকর্তা বেতন বৃদ্ধি চাচ্ছে, এখন দেশের অর্থনীতি বুঝতে হবে। আমার কথা হলো দিন শেষে বিএনপি
জনগণের পক্ষে থাকবে, জনগণের কাছে জনগণের জন্য কাজ করবে। ধন্যবাদ এটা ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। জনাব মঞ্জু, আজকে মানে মব কালচার সৃষ্টির জন্য জামাতের উপর দায় চাপানোর নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। জামাতের উপর এই দায় কেন চাপানো হচ্ছে, মানে বিরোধী দলীয় নেতা যে কারণে নিন্দা জানাচ্ছে, আপনি কি মনে করেন এটা আসলে না, আমি ওই প্রথমটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে বয়স সীমা যেটা করেছে 32, আমি মনে করি এটা 35 হওয়া উচিত। এবং আমাদের করোনার সময়ে একটা জেনারেশন কিন্তু এই বয়স সীমার কারণে তারা কিন্তু দীর্ঘ 2 বছর পরীক্ষা দিতে পারে নাই। এবং ওই বয়স সীমাটাকে, ওই সময়কে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা স্পেশাল কনসিডারেশনে বিএনপির আনা উচিত। এবং এটা শুধু বিএনপি না, বিরোধী দল সহ সবাই মিলে এই কাজটা করা উচিত। এই জন্য আমার পরামর্শ থাকবে বয়স সীমাকে 35-এ নিয়ে আসা, কারণ আমাদের গড় আয়ু বিভিন্ন জিনিস বেড়েছে এবং আপনি দেখবেন আমাদের 65 ঊর্ধ্ব মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানকে রিটায়ারমেন্টের পরেও লোকেরা কিন্তু আবার চাকরি করে। আচ্ছা, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক বাস্তববাদী হওয়া দরকার, বাস্তবসম্মত চিন্তা করা দরকার। কম্পিটিশন, কারণ মানুষ জনসংখ্যা বেশি। তৃতীয়, আপনি যেটা বলেছেন মব কালচার বাংলাদেশের ইতিহাসে সবসময় ছিল, ঠিক আছে। এখন আপনি কোনটাকে মব করছেন বলছেন, কোনটাকে জনরোষ বলছেন, কোনটাকে ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া বলছেন, সেটা হচ্ছে ব্যাপার। আমি মনে করি বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয়, বাংলাদেশের মানুষ যদি সরকারের উপরে আস্থা রাখতে না পারে যে সরকারের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, পুলিশরা স্বাধীনভাবে কাজ করছে, এই মব কালচার দূর হবে না। এটার জন্য সার্বিকভাবে রাষ্ট্রের সংস্কারটা খুব দরকার। এবং এই একে অপরকে আমরা দোষারোপ না করে আমরা সবাই এই কম বেশি যে যেখানে পারি আমরা কিন্তু এটা ব্যবহার করি, জনরোষ বা মব জিনিসটাকে আমরা ব্যবহার করি। এই কালচার থেকে সরে আসতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং হাবিবুর রহমান হাবিব আপনাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।